অদ্ভুত এক ভবিষ্যৎ পৃথিবী, যখন পৃথিবী থেকে অক্সিজেন পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছিল, যার ফলে বর্তমানে পৃথিবীতে বেঁচে ছিল শুধুমাত্র 1% মানুষ। এমনকি অক্সিজেনের অভাবে সেই জায়গাগুলো বসবাসের উপযোগী ছিল না। আর এই সময় পৃথিবীর বেশিরভাগ জায়গায় ধ্বংস হয়ে গিয়েছিল। তাই যে সমস্ত জায়গাগুলোতে মানুষেরা কোনো মতে বসবাস করতে পারত, সেই সমস্ত জায়গাগুলো আবার দখল করে নিয়েছিল পৃথিবীর সকল ধনী মানুষেরা, যারা কিনা ছিল অনেক ক্ষমতাবান। আর তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল গরিব শ্রেণীর মানুষদেরকে। তাই এই অক্সিজেনবিহীন পৃথিবীতে গরিবদের বেঁচে থাকাটা অনেক কষ্টকর ছিল। যেখানে গরিব মানুষেরা প্রতিনিয়ত খাবার এবং অক্সিজেনের অভাবে মারা যাচ্ছিল, সেখানে ধনী মানুষেরা তৈরি করছিল নিজেদের জন্য বিলাসবহুল শহর। যেই শহরে যাওয়াটা প্রত্যেকটি গরিব মানুষের স্বপ্ন ছিল, কারণ একমাত্র সেখানে পৌঁছতে পারলেই তারা সুন্দরভাবে বাঁচতে পারবে। তবে পৃথিবীর এমনই এক ভয়ানক পরিস্থিতির মধ্যে মানুষ কি শেষ পর্যন্ত পৃথিবীতে সার্ভাইভ করতে পেরেছিল, নাকি দেখতে দেখতেই ধ্বংস হয়ে গিয়েছিল পুরো পৃথিবী? আমরা তো প্রতিনিয়ত অনেক ধরনের সার্ভাইভাল মুভির গল্প দেখে থাকি, কিন্তু আজকের এই গল্পটি অনেক বেশি থ্রিলিং এবং ইন্টারেস্টিং। আর আপনি যদি একজন সার্ভাইভাল মুভি লাভার্স হয়ে থাকেন, তাহলে আজকের এই গল্পটি আপনার জন্য বেস্ট হতে চলেছে। তাহলে চলুন ঘুরে আসা যাক অক্সিজেনবিহীন এক ভবিষ্যৎ পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন আমাদের পৃথিবী প্রায় পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। আসলে হঠাৎ করে একদিন পৃথিবীতে একটি কমেট এক্সপ্লোশন হয়, অর্থাৎ উল্কাপিণ্ডের বিস্ফোরণ। আর আমরা এখানে সেই বিস্ফোরণের প্রায় 40 বছর পরের পৃথিবী দেখতে পাই। এখানে পৃথিবীর অবস্থা এত বেশি খারাপ ছিল যে পৃথিবী আস্তে আস্তে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছিল। এমনকি পৃথিবীতে যতগুলো মহাদেশ ছিল, সেগুলোও দেখতে দেখতে পানির নিচে চলে গিয়েছিল, যার ফলে জনসংখ্যাও আস্তে আস্তে এতটাই কমে গিয়েছিল যে পৃথিবীতে এখন মানুষ সচরাচর দেখাই যায় না। আর বর্তমানে পৃথিবীতে শুধুমাত্র কিছু কিছু জায়গা রয়েছে যেখানে খুবই কম সংখ্যক মানুষেরা বসবাস করছে। সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে আমরা কোরিয়ার একটি জায়গা দেখতে পাই, যেটার নাম ছিল পেনিনসুলা। পেনিনসুলা একসময় অনেক উন্নত মানের একটি শহর ছিল, কিন্তু এখন এই শহর পুরোপুরিভাবে মরুভূমিতে পরিণত হয়েছে। আর এখন পুরো পৃথিবীতে শুধুমাত্র 1% জনসংখ্যা জীবিত আছে। তবে তারপরও পৃথিবী এখনো বসবাসের উপযোগী ছিল না, কারণ পৃথিবীর বাতাস এখন এতটাই দূষিত ছিল যে বাতাস ছিল এখন পুরোপুরিভাবে বিষাক্ত, যার কারণে মানুষ নিঃশ্বাস নিলেই মৃত্যু নিশ্চিত। তাছাড়া এখন বাতাসে তেমন কোনো অক্সিজেনও ছিল না। তাই বর্তমানে মানুষ পৃথিবীতে সার্ভাইভ করার জন্য বিশেষ এক ধরনের একটি মাস্ক তৈরি করেছে, যেটার নাম হচ্ছে ইয়ারকোর। এই মাস্কটির মধ্যে মূলত এমন কিছু টেকনোলজি রয়েছে যেটার মাধ্যমে দূষিত বাতাস পিউরিফাই হয়ে বিভিন্ন বিষাক্ত উপাদানকে অক্সিজেনে কনভার্ট করে দেয়। ফলে এভাবেই অক্সিজেন মানুষের শরীরে প্রবেশ করে এবং মানুষকে অক্সিজেন সরবরাহ করে, যার ফলে এই মাস্কটি থাকলে মানুষের নিঃশ্বাস নিতে তেমন কোনো সমস্যা হয় না। তো পৃথিবীর এমন পরিস্থিতিতে মানুষকে 3টি ক্লাসে বিভক্ত করা হয়েছিল, যাদেরকে জেনারেল, স্পেশাল এবং কোর বলা হয়। অর্থাৎ এমন পরিস্থিতিতেও মানুষের মাঝে ভেদাভেদ ছিল। তো মানুষের মাঝে যে 3টে ক্লাস ছিল, সেই 3টে ক্লাসের মানুষেরা বসবাস করত 3টি আলাদা আলাদা ডিস্ট্রিক্টে। অর্থাৎ এরিয়াগুলোকে এখন ডিস্ট্রিক্ট হিসেবে বিভক্ত করা হয়েছে। আর এই ক্লাসগুলোর প্রত্যেকটি মানুষের হাতে তাদের নিজেদের ক্লাসের কিউআর কোডও লাগানো হয়েছে, যেটার মাধ্যমে খুব সহজেই আইডেন্টিফাই করা সম্ভব যে কোন মানুষ কোন ক্লাস থেকে এসেছে। তবে এই ক্লাসের বাহিরেও আরো একটি গ্রুপ রয়েছে, যাদেরকে মূলত রিফিউজেস বলা হতো। তাদের মূলত কোনো ক্লাসই ছিল না, এমনকি তাদের হাতে কোনো কিউআর কোডও ছিল না। আর বর্তমানে এই রিফিউজেস মানুষেরাই সবচাইতে কষ্টে জীবনযাপন করত, কারণ খাবার, পানি, অক্সিজেন এই সমস্ত বেসিক সুবিধাগুলো তাদেরকে মূলত দেয়া হতো না। তাই রিফিউজেসরা অনেক কষ্টে তাদের জীবনযাপন করে। এমনকি তারা তাদের ক্ষুধা নিবারণের জন্য বিভিন্ন চোর এবং ছিনতাইকারীদের গ্রুপে যুক্ত হয়ে যায়। তবে এখন এই নতুন পৃথিবীতে একদল মানুষের খুবই সম্মান ছিল, যাদেরকে বলা হয় নাইটস। তারা মূলত ডেলিভারি ম্যান। ড্রাইভ করে তারা বিভিন্ন সার্ভাইভ করার জিনিসপত্র এক ক্লাস থেকে অন্য ক্লাসে ডেলিভারি দিয়ে থাকে। তবে নার্সদের জন্য এই ডেলিভারির কাজটি মোটেও সহজ ছিল না, কারণ যেহেতু এখন রিফিউজেসরা নিজেদের বেসিক জিনিসের জন্য রাস্তাঘাটের যে কোনো জায়গাতে বিভিন্ন সন্ত্রাসীমূলক কাজ করে থাকে, তাই রিফিউজেসরা বিভিন্ন জায়গাতে নার্সদের অপেক্ষাতেও থাকে। যখনই তারা মানুষের বিভিন্ন সাপ্লাই ডেলিভারি করতে যায়, ঠিক তখনই তারা তাদের উপর হামলা করে বসে। আর কাউকে তো মেরে ফেলে তারা তাদের সমস্ত সাপ্লাই নিয়ে যায়। তাই নার্সদের মূল কাজ হচ্ছে রিফিউজেসদের হাত থেকে সমস্ত ডেলিভারির জিনিস বাঁচিয়ে ডেলিভারি করা। এজন্য নার্সদেরকে অনেক সাহসী এবং শক্তিশালী হতে হয়। এদিকে 3টি ক্লাসের সদস্য হওয়ার জন্য
রিফিউজিসদের হাতে মাত্র একটি উপায় আছে, সেটা হলো রিফিউজিস থেকে নাইট হয়ে যাওয়া। অর্থাৎ একজন নাইট হতে পারলে তারা যে কোনো ক্লাসে যুক্ত হতে পারবে। এবার আমরা একজন নাইটকে দেখতে পাই। নাইটদেরকে মূলত নাম্বারের মাধ্যমে ডাকা হয়। এই নাইটের নাম্বার ছিল 528, আর তার নাম হচ্ছে কিম। কিম ছিল নাইটদের মধ্যে সবচাইতে ভালো নাইট। সে অনেক সাহসী এবং শক্তিশালী। আজ পর্যন্ত কোনো রিফিউজিস তার গায়ে কোনো আঁচড়ও ফেলাতে পারেনি। কিমের আবার সিক্রেট একটি নাইট টিমও রয়েছে, যারা কিনা মূলত ডেলিভারির কাজ করে। তবে এই টিমের প্রায় অনেক সদস্যই রিফিউজিসের সদস্য। কিমের আসলে রিফিউজিসদের জন্য অনেক মায়া হতো, তাই সে নিজেই লুকিয়ে লুকিয়ে অনেক রিফিউজিসকে নাইট হওয়ার সুযোগ করে দেয়। এমনকি কিম রিফিউজিসদেরকে সাহায্যও করে। আজ পর্যন্ত রিফিউজিসদের অনেকগুলো হান্টার্স টিম কিমের উপর হামলা করার চেষ্টা করেছিল, কিন্তু কিমের ফাইটিং স্কিল ছিল দুর্দান্ত, তাই তারা তার কিচ্ছু করতে পারে না। তাছাড়া এই হান্টার্স এবং রিফিউজিসদের মধ্যেও লড়াই হয়ে থাকে, কারণ হান্টার্সরা তো অপরাধমূলক কর্মকাণ্ড করে খাবার পানি জোগাড় করতে পারে, কিন্তু সাধারণ রিফিউজিসরা এমনটা করতে পারে না। তাই ক্ষুধায় তৃষ্ণায় তারা হান্টার্সদের সাথে লড়াই শুরু করে দেয় এবং তাদের কাছ থেকেও খাবার পানি অক্সিজেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এমনকি তাদের মধ্যে খাবার পানি অক্সিজেন এই সমস্ত কিছু নিয়ে গেমও চলে, যেখানে তারা এসবের উপর বাজি ধরে থাকে। এবার আমরা সাধারণ রিফিউজিসদের মধ্যে একজন ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নাম হচ্ছে সাউল। সে মূলত আজকে হান্টার্সদের সাথে লড়াই করতে এসেছে। তো কিছুক্ষণের মধ্যেই হান্টার্সদের সাথে তার ফাইট শুরু হয়ে যায়। তবে হান্টার্সদের সদস্য সংখ্যা অনেক বেশি ছিল, তাই সাউল তাদের সঙ্গে পেরে উঠছিল না। এবার সাউল তার সামনে আরো বেশ কয়েকজন হান্টার্সদেরকে দেখতে পায়, যারা কিনা নাইটসের একটি গাড়ি লুট করে তার দিকে এগিয়ে আসছিল। তবে সেখানে আবার নাইট 528 উপস্থিত ছিল, অর্থাৎ কিম। কিম তখন হান্টার্সদেরকে সাউলকে মারতে মানা করছিল, কিন্তু হান্টার্সরা তার কোনো কথাই শোনে না। তারা সোজা চলে যায় সাউলকে মারার জন্য। তাই বাধ্য হয়ে কিমকে তার ফাইটিং স্কিল সেখানে দেখাতেই হয়। সে একাই তাদের সঙ্গে লড়াই করে এক মুহূর্তেই তাদেরকে হারিয়ে দেয়। আর কিমের ফাইটিং স্কিল দেখে হান্টার্সরা অনেক ভয় পেয়ে যায় এবং তারা সাউলকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে সাউল এখানে কিমকে কোনো কিছু না বলে সেও এখান থেকে চলে যায়। এবার সেদিন সন্ধেবেলায় দেখা যায় যে সাউল লুকিয়ে লুকিয়ে একটি অ্যাপার্টমেন্টে প্রবেশ করে, কিন্তু ঠিক তখনই জিয়ং নামক একটি মেয়ে তার মাথায় বন্দুক তাক করে। আসলে জিয়ং ছিল ডিফেন্স ইন্টেলিজেন্স কমান্ডের মেজর, তাই তার ফাইটিং স্কিল ছিল খুবই ভালো, যার কারণে সাউল তার সঙ্গে ফাইট করার চেষ্টা করলেও সে মুহূর্তের মধ্যে সাউলকে হারিয়ে দেয়। তবে কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি যে সাউল আসলে জিয়ং এবং তার ছোট বোনের সাথে 10 বছর ধরে এই অ্যাপার্টমেন্টেই থাকে, অর্থাৎ তারা আগে থেকেই পরিচিত। যদিও জিয়ং এর জন্য রিফিউজিসদেরকে তার বাড়িতে রাখা ছিল নিষেধ, কিন্তু তারপরও তার সাউলকে দেখে অনেক মায়া হয়েছিল, তাই সে তার বাড়িতে তাকে আশ্রয় দিয়েছিল। তো জিয়ং এবং তার বোন এখানে সাউলকে অনেক বকাবকি করছিল, কারণ তারা সাউলকে বারবার নিষেধ করেছে যে সে বাইরে গিয়ে যেন হান্টার্সদের সাথে লড়াই না করে, কিন্তু তারপরও সাউল তাদের কোনো কথাই শুনতে চায় না। জিয়ং তখন সাউলকে জিজ্ঞাসা করে, তোমাকে আমরা বারবার নিষেধ করছি যে বাইরে গিয়ে এভাবে হান্টার্সদের সাথে ফাইট করো না, এতে করে তোমার জীবন চলে যেতে পারে, তারপরও তুমি এমনটা কেন করছো? সাউল তখন তাকে বলে, জীবন? কোনটাকে তুমি জীবন বলছো? বর্তমান পৃথিবীতে রিফিউজিস হয়ে বাঁচাটাকে কি জীবন বলে? তাই আমি প্রতিনিয়ত হান্টার্সদের সাথে ফাইট করে নিজেকে প্রস্তুত করছি, নিজেকে সাহসী এবং শক্তিশালী বানানোর ট্রেনিং নিচ্ছি, যাতে করে খুব দ্রুতই আমি রিফিউজিস থেকে নাইটে পরিণত হতে পারি এবং আমিও যে কোনো ক্লাসের সদস্য হতে পারি। কিন্তু জিয়ং তখন তাকে বুঝিয়ে বলে যে নাইট হওয়া কোনো সহজ কথা নয়। নাইট হতে অনেক বেশি শক্তিশালী হতে হয়। তাছাড়া নাইটদের জীবন সবসময় ঝুঁকিতেই থাকে। তাই তুমি তোমার এই স্বপ্ন ভুলে যাও। তুমি তো আমাদের সাথে বেশ ভালোই আছো, তাহলে কেন তোমাকে নাইট হতে হবে? তবে সাউল আসলে কারো বোঝা হয়ে থাকতে চায় না। এবার পরের দিন আমরা একটি বিল্ডিং দেখতে পাই, যেখানে জিয়ং মিয়ং গ্রুপ অফ কোম্পানিজের একটি মিটিং ছিল। আসলে আজ থেকে প্রায় 40 বছর আগে যখন পৃথিবী ধ্বংস হতে শুরু হয়েছিল, তখন এই কোম্পানির মালিক পৃথিবীতে এই নতুন নতুন নিয়মগুলো তৈরি করেছিল, যার নাম হচ্ছে চেয়ারম্যান ইউ। তো ইউ আজকে ঘুরে ঘুরে ডিস্ট্রিক্ট 1 পর্যবেক্ষণ করছিল, কারণ ডিস্ট্রিক্ট 1-এ এখন স্পেশাল কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, কারণ আন্ডারগ্রাউন্ডে স্পেশাল একটি ক্লাসের মানুষেরা আছে। তাই সে চাইছিল ডিস্ট্রিক্ট 1-এর সবকিছু ম্যানেজ করে সে স্পেশাল ক্লাসের মানুষদেরকে ডিস্ট্রিক্ট 1-এ নিয়ে আসতে। তবে ইউ চাইছিল যে নতুন ডিস্ট্রিক্টের দায়িত্ব গভর্নমেন্ট নিক, কিন্তু তার ছেলে এমনটা মোটেও চাইছিল না। তার ছেলে ছিল কোম্পানির সিইও। শন তখন তার বাবা ইউকে বলে যে ভুল করেও এই ডিস্ট্রিক্টের দায়িত্ব গভর্নমেন্টের হাতে দেয়া যাবে না, কারণ গভর্নমেন্ট যদি এখানকার সমস্ত লোকেশন দেখতে পায়, তখন তারা এখানে রিফিউজিসদেরকেও রিলোকেটেড করে দিতে পারে, কারণ এই ডিস্ট্রিক্টটি অনেক বড়
আর জনসংখ্যার তুলনায় জায়গা এখানে অনেক বেশি। কিন্তু আমি এটা কখনোই চাই না যে রিফিউজিসরাও আমাদের সঙ্গে চলে আসুক। আমি তাদেরকে ঘৃণা করি। অন্যদিকে আমরা সাউলকে দেখতে পাই, যে কিনা তার পুরনো একটি সাইকেল নিয়ে লুকিয়ে লুকিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এসেছে। সাউল তখন তার বন্ধুর সাথে একটি জায়গাতে লুকিয়ে পড়ে। এরপর যখনই তারা রাস্তা দিয়ে একটি নাইটের গাড়ি দেখতে পায়, ঠিক তখনই তারা সেই গাড়িটির পিছু করে আর সুযোগ বুঝে তারা গাড়িটিতে উঠে পড়ে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচাইতে বিশ্বস্ত একটি বুকমেকার অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন। এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। সেই সাথে এখানে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে রয়েছে ক্র্যাশ গেম, যেটা সকলের অনেক বেশি পছন্দের। গেমটিতে প্লেনের উচ্চতা যত বেশি হবে, আপনি তত বেশি টাকা জিততে পারবেন। আর সবচাইতে ভালো বিষয় হচ্ছে, নতুন ইউজাররা আমার প্রচার কোড KUIAW ব্যবহার করে সাইন আপ করলে 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারেন। আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য আমার পিন কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করুন। আর অবশ্যই আমার প্রচার কোড KUIAW ব্যবহার করতে ভুলবেন না। এদিকে দেখা যায় যে গাড়িটি আর কেউ নয়, বরং কিম চালাচ্ছিল, অর্থাৎ নাইট নাম্বার 528। কিমের কাছে এখানে একটু সন্দেহ হচ্ছিল যে কেউ হয়তো তার গাড়িতে চড়েছে, তাই সে তখন অনেক স্পিডে তার গাড়িটি জিগজ্যাগ পজিশনে চালাতে থাকে। কিন্তু সাউল তার বন্ধুকে নিয়ে অনেক শক্তভাবে গাড়িটিতে বসেছিল, তাই এভাবে গাড়ি চালানোর পরেও তারা এখানে পড়ে যায় না। কিম তখন তার গাড়ির ইলেকট্রিক্যাল সিস্টেম চালু করে দেয়। এতে করে গাড়ির মধ্যে প্রচন্ড জোরে এক শক তৈরি হয়ে যায়। তবে এখানে দেখা যায় যে সাউলকে বাদ দিয়ে গাড়ি থেকে সবকিছুই নিচে পড়ে যায়, আর সাউল সোজা এসে ঢুকে পড়ে গাড়ির প্যাসেঞ্জার সিটে। সাউল প্রথমে কিমকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। সে কিমকে বলে, আমি এখানে ফাইট করতে আসিনি। তারপর সে কিম সম্পর্কে কিছুটা জানে, যে কিম কত ভালো ফাইটার, তাই সে নিজে নিজেই ফাইটের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এমন সময় কিম তাকে এমন জোরে একটি ধাক্কা দেয় যে সাউল গাড়ি থেকে ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। এবার অন্যদিকে আমরা সাউলকে দেখতে পাই। সে অনেক ভয়ে ভয়ে তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। সেখানে জিওং এর ছোট বোন ছিল, তার নাম হচ্ছে সারা। আর সারা যখনই সাউলকে দেখতে পায়, তখন সে সাউলকে একটি রুমের মধ্যে এনে বন্দি করে ফেলে। আর সে সাউলকে বলে, আজ থেকে তুমি এখানেই বন্দি থাকবে, তোমার বাইরে যাওয়া একদম বন্ধ। এবার কিছুক্ষণ পর দেখা যায় যে সারার কাছে কিছু সাপ্লাই নিয়ে একজন ডেলিভারি ম্যান আসে, যে কিনা মূলত কিমি ছিল। আর ডেলিভারি শেষ করে কিমের এখান থেকে চলে যাওয়ার পর সেখানে বেশ কয়েকজন ব্যক্তি আসে, আর তারা এখানে এসে সারাকে জোর করে ধরে ফেলে। তারা আসলে সারার শরীরে একটি ইনজেকশন পুশ করতে চাইছিল। তাই সাউল তখন কোনো উপায় না পেয়ে একটি দরজা ভেঙে তাদেরকে মারতে শুরু করে। কিন্তু তাদের প্রত্যেকের হাতে বন্দুক থাকার কারণে তারা সেখানে শুট করতে শুরু করে। এমন সময় সারার চিৎকার শুনতে পেয়ে সাউল তার কাছে দৌড়ে চলে যায়। আর সে দেখতে পায় যে সারার একটি গুলি লেগেছে। এরপর মাত্র কিছু সময়ের মধ্যে সারা সেখানেই মারা যায়। সাউল এতে ভীষণ কষ্ট পেয়েছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু ঠিক তখনই সেখানে একজন ব্যক্তি এসে সাউলকেও শুট করে দেয়। তবে এই অ্যাপার্টমেন্ট থেকে এতগুলো বন্দুকের আওয়াজ শুনতে পেয়ে কিম দ্রুত সেই জায়গাতে চলে আসে। আর তাকে দেখে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর কিম দেখতে পায় যে সাউল এখনো মারা যায়নি, তাই সে সাউলকে তার গাড়িতে উঠিয়ে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাচ্ছিল। কিম সোজা সাউলকে তার বাড়িতে নিয়ে আসে আর সিক্রেট ভাবে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করে। তবে কিম এখানে চিন্তা করছিল যে মাথায় গুলি লাগার পরও সাউল কিভাবে বেঁচে গিয়েছে। তবে এমন সময় কিম জানতে পারে যে সাউলের মাথার উপরের অংশ আসলে লোহা দিয়ে তৈরি, তাই মূলত বুলেট তার তেমন কোনো ক্ষতি করতে পারেনি। তবে সাউল অনেকবার মিউটেন্সের ব্যাপারে শুনেছিল, কিন্তু সে বিশ্বাস করেনি মিউটেন্স আসলে মডিফাই হওয়া কোনো মানুষ, যাদের ভেতর স্পেশাল কিছু অ্যাবিলিটি থাকে। তো কিমের কাছে সাউলকেও একজন মিউটেন্স মনে হচ্ছিল। এবার অন্যদিকে আমরা জিওংকে দেখতে পাই। জিওংকে এখানে অর্ডার দেয়া হয় যে সারার বডিটিকে খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করার জন্য। এবার জিওং তখন একজন বয়স্ক লোকের সাথে দেখা করতে যায়, যাকে জিওং দাদা বলে ডাকে। জিওং এর মন খারাপ থাকলে জিওং তারই দাদার কাছে চলে আসে। তো সে এখানে সারার ব্যাপারে সবকিছু তাকে খুলে বলে। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই। কিম সেদিন সন্ধেবেলায় জিওং এর কাছে আসে, আর সে জিওংকে জানায় যে সাউলকে সে বাঁচিয়ে নিয়েছে। কিম এখানে জিওংকে আরো জানায় যে যারা সারার উপর অ্যাটাক করেছে তারা মূলত কিডন্যাপার ছিল,
তারা প্রায় বেশ কিছুদিন যাবৎ অনেক মানুষকে এভাবে কিডন্যাপ করেছে। তো এসব কথা বলে কিম যখন সেখান থেকে চলে যায়, তখন জিয়ং এর তার অতীত জীবনের কিছু কথা মনে পড়ে যায়। আসলে একবার তাদেরকে একটি মিশন দেওয়া হয়েছিল, যেখানে রিফিউজিসদের একটি টিমকে তাদেরকে শেষ করে দিতে বলা হয়েছিল। তাই জিয়ং এবং তার টিম মিলে তখন তাদেরকে শেষ করে দেওয়ার জন্য যায়। তবে সেখানে সে ছোট্ট একটি বাচ্চাকে লুকিয়ে থাকতে দেখতে পায়। তার এতে তার প্রতি খুবই মায়া হয়। এরপর সে সেই বাচ্চাটিকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। আর জিয়ং আজকে কিমকে দেখে চিনতে পেরেছিল যে সেদিন তার সেই বাঁচানো ছেলেটাই মূলত কিম। জিয়ং তখন এসব চিন্তা করতে করতে তার বাড়িতে ফিরে আসে। আর সে দেখতে পায় যে বাড়িতে তার জন্য সাউল অপেক্ষা করছে। সাউল এখন পুরোপুরিভাবে সুস্থ। তবে এখানে জিয়ং এবং সাউলের দুজনেরই খুবই মন খারাপ ছিল, কারণ তারা দুজনই সারাকে অনেক ভালোবাসতো। আর সারার মৃত্যু তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এবার জিয়ং তখন সাউলকে বলে, আমি তোমাকে আর আমার কাছে রাখতে পারবো না, কারণ এখানে যে কোনো সময় তোমার বিপদ হতে পারে। তাই তুমি হয় তোমার বন্ধু, না হলে আমার দাদার কাছে গিয়ে থাকো। একথা শুনে সাউল অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর সে জিয়ংকে বলে, 10 বছর আগে থেকে আপনি আমার দেখাশোনা করেছেন, লুকিয়ে লুকিয়ে আমাকে আপনার কাছে রেখেছেন। আপনার এই অবদান আমি কখনোই ভুলব না। তবে আমার একটি বিষয়ে সারা জীবন আফসোস থাকবে, যে আমি আপনার বোন সারাকে বাঁচাতে পারিনি। আসলে সারার মৃত্যুতে সাউল অনেক বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছিল। এবার দেখা যায় সাউল বাড়ি থেকে বের হওয়ার পর সোজা সে হান্টার্সদের একটি টিমের কাছে চলে আসে। আর সে হান্টার্সদেরকে বলে, আমি এই পৃথিবীতে আর বেঁচে থাকতে চাই না। আমার মতো অযোগ্য মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে তোমরা মেরে ফেলো। আর হান্টার্সদের মনেও এখানে কোনো মায়া দয়া ছিল না। তাই তারা সবাই মিলে তখন সাউলকে মারতে শুরু করে। তবে এমন সময় সেখানে সাউলের কয়েকজন বন্ধুরা চলে আসে। তারা তখন কোনো মতে সাউলকে বাঁচিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে। তবে হান্টার্সরা সাউলের মাথায় প্রচন্ড জোরে আঘাত করেছিল। তাই সাউল প্রায় বেশ কয়েকদিন যাবৎ অজ্ঞান অবস্থাতেই পড়েছিল। অন্যদিকে আমরা 527 নামক একজন নাইটকে দেখতে পাই, যে কিনা ইউ এর ছেলে শনির সাথে দেখা করতে আসে। সে এখানে শনির কাছে জানতে চায় যে শহরে যে কিডন্যাপিং এর কেসগুলো চলছে, সে শুনেছে সেটা শন করছে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে সে শনের সাথে কাজ করবে না। শন তখন তাকে বলে, এটা সম্পূর্ণ মিথ্যে। শুধুমাত্র একটি কথা জেনে রেখো, আমি যা কিছু করছি মানুষের ভালোর জন্য করছি। তবে তুমি যদি এখন আমাকে একটি কাজ করতে সাহায্য করো, তাহলে আমি তোমাকে সবচাইতে স্পেশাল ডিস্ট্রিক্টে থাকার সুযোগ করে দেব। 527 তখন তার কথাতে রাজি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর শন একটি মেডিকেলে চলে যায় ট্রিটমেন্ট নেওয়ার জন্য। শনের আসলে একটি রোগ ছিল, যেটার জন্য প্রতিনিয়ত তাকে ট্রিটমেন্ট নিতে হয়। অন্যদিকে আমরা কিম এবং তার একজন সঙ্গীকে দেখতে পাই। তারা দুজন কিডন্যাপারদের কিছু ক্লু ফলো করতে করতে একটি অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। এরপর তারা সেখানকার গার্ডদের উপর হামলা করে বিল্ডিং এর ভেতরে চলে যায়। আর সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় যে বিল্ডিং এর মধ্যে বেশ কিছু বাচ্চাকে কিডন্যাপ করে রাখা হয়েছে। আর এখানকার পরিস্থিতি দেখে কিম এবং তার সঙ্গে বুঝতে পারে যে মূলত কোনো এক্সপেরিমেন্টের জন্যই বাচ্চাদেরকে এভাবে কিডন্যাপ করে এখানে আনা হচ্ছে। অন্যদিকে সাউলের যখন জ্ঞান ফিরে আসে, তখন সেখানে জিয়ং এর দাদা তার পাশে বসেছিল। জিয়ং এর দাদা তখন তাকে সাহস দিয়ে বলে, তোমাকে তোমার মন শক্ত করতে হবে। পৃথিবীটা কোনো সুখের জায়গা নয়। এখানে প্রত্যেকটি মানুষকে সার্ভাইভ করে টিকে থাকতে হয়। এবার পরের দিন কিম সাউলকে দেখতে আসে। আর তার সঙ্গে এখানে জিয়ং এর দাদার দেখা হয়। কিম তখন জিয়ং এর দাদাকে বলে, আচ্ছা আপনি কি জানেন যে সাউল একটা মিউটেন্ট? জিয়ং এর দাদা বলে যে আমি তো এটা জানতাম না। তবে আমি একটি বিষয় জানি, সাউলের বাবা অক্সিলিয়াম মাইনে কাজ করত, যেখানে প্রচুর পরিমাণে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল ছিল। বলা হয়ে থাকে সেই মাইনে যে সমস্ত মাইনাররা কাজ করত, তাদের প্রত্যেকের সন্তানই মিউটেন্ট হয়েছে। হয়তো শরীরে কোনো বিক্রিয়ার ফলে এমনটা ঘটতে পারে। অন্যদিকে জিয়ং এর অনেক বেশি মন খারাপ ছিল, কারণ সে যেহেতু সারার বোন ছিল, তাই তাকে সারার কেসের ইনভেস্টিগেশন থেকে বের করে দেওয়া হয়েছে। তবে তারপরও সারা গোপনে জানতে পেরেছে যে সেদিন সারার কাছে ডেলিভারি দিতে যে লোকটি এসেছিল, তার নাম্বার হচ্ছে 527, 528 নয়। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই। কিম যখন রাতের বেলা নাইট হেডকোয়ার্টারে আসে, তখন সে দেখতে পায় যে 527 নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। সে তখন দ্রুত তাকে বাঁচাতে চলে যায়। আসলে 527 অনেকদিন ধরেই শনের সাথে কাজ করছে, তাই তার কাছে মনে হচ্ছিল যে সে হয়তো শনের অনেক অন্যায় কাজে তাকে সাহায্য করে ফেলেছে। এমনকি শন তাকে যে সিক্রেট জিনিস ডেলিভারি করতে দিয়েছিল, সেগুলো হতে পারে কোনো শিশুর লাশ। তাই অপরাধ বোধের কারণে সে আর বাঁচতে চাইছিল না। তবে কিম তখন তাকে শান্ত হতে বলে এবং তার কাছে এই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে চায়। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় তার ব্রেইনের ভেতরে সেট করা একটি বোম অ্যাক্টিভেট হয়ে যায়।
এবং কিছুক্ষণের মধ্যেই বোমটি ব্লাস্ট হয়ে সে সেখানেই মারা যায়। সে আসলে শনির দিয়ে একটি মিশন কমপ্লিট করেনি, তাই মূলত শনি তার সাথে এমনটা করেছে। তবে এখন যেহেতু শনির কাজের জন্য 5 to 7 ছিল না, তাই তার রিপ্লেসমেন্টের জন্য তার আরো একজন নাইটের দরকার। তাই সে নতুন নাইট চুজ করার জন্য একটি স্পেশাল ইভেন্টের আয়োজন করে। এবার সেখানে একটি নিউজ অ্যানাউন্সমেন্ট করা হয়, যেখানে একটি টুর্নামেন্টের আয়োজন করা হবে। আর সেই টুর্নামেন্টে যে উইনার হবে তাকে পরবর্তী নাইট বানানো হবে, অর্থাৎ যারা এখনো নাইট হয়নি টুর্নামেন্টে ছিল তাদের জন্য। এখন এই নিউজটি জানতে পেরে সাউল রাস্তায় এসে কিমের জন্য অপেক্ষা করছিল, কারণ সে কিমের কাছ থেকে নাইট হওয়ার জন্য ট্রেনিং নিতে চায়। এবার কিম সেখানে আসলে সাউল যখন তাকে এই সমস্ত কথা বলে, তখন কিম যেন সাউলের চোখে ঠিক নিজেকে দেখতে পায়, যেমনটা সে ছিল। অনেক সাহস এবং শক্তি সঞ্চয় করে সে নাইট হতে এসেছিল। তবে কিম তখন সাউলকে বলে, আমি তোমাকে ট্রেনিং দিতে রাজি আছি, কিন্তু তার আগে আমার সামনে তোমাকে প্রুফ করতে হবে যে তুমি নাইট হওয়ার যোগ্য। এবার সেদিন সন্ধেবেলায় জিয়ং এর টিম এসে জিয়ংকে ইনফর্ম করে যে কিম বেশ কয়েকজন নার্সদের সাথে মিলে একটি সিক্রেট মিশন পরিচালনা করছে। অন্যদিকে কিম তার টিমের কাছে আসে, আর সে সবাইকে উদ্দেশ্য করে বলে যে বর্তমানে শহরে যারা মিউটেন্টস রয়েছে, এক্সপেরিমেন্টের জন্য মূলত তাদেরকে টার্গেট করা হচ্ছে। কিন্তু এই কাজটি কে করছে সেটাই আমরা এখনো জানতে পারিনি। তবে আমাদের মাঝে সাউল যেহেতু একজন মিউটেন্ট, তাই সাউলের মাধ্যমে আমরা হয়তো এই এক্সপেরিমেন্টের মাস্টারমাইন্ড সম্পর্কে জানতে পারবো। এদিকে কিম যখন তার টিমের সাথে সিক্রেট মিটিং করছিল, ঠিক তখনই মিটিং এর মাঝখানে জিয়ং এবং তার টিম সেখানে চলে আসে। কিম তখন জিয়ংকে আলাদা একটি জায়গাতে নিয়ে তাকে সবকিছু খুলে বলে যে কিভাবে তারা এক্সপেরিমেন্টের মাস্টারমাইন্ডকে ধরতে যাচ্ছে। তবে সে জিয়ংকে এটা জানায় না যে সাউল আসলে একজন মিউটেন্ট। এবার পরের দিন সাউল তার ট্রেনিং এর জন্য তৈরি হয়ে যায়। যদিও সাউল অনেক বেশি কনফিডেন্স এবং স্ট্রং ছিল, কিন্তু তার ভেতর ট্রেনিং এর কমতি রয়েছে। তাই দেখা যায় যে সে কিমের সঙ্গে যখন ফাইট করতে আসে, কিম তখন তাকে কয়েক সেকেন্ডের মধ্যেই হারিয়ে দেয়। এরপর কিম সাউলকে ফাইটিং এর বিভিন্ন টেকনিক শেখাতে থাকে। এবার নাইট হওয়ার জন্য যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, সেখানে ফিজিক্যাল টেস্টের জন্য সাউল সহ আরো অনেক ক্যান্ডিডেটরা আসে। এরপর সেখানে প্রত্যেকের বডিকে টেস্ট করা হয়। তবে তাদের মধ্যে যাদের বডিতে সামান্য পরিমাণ উইকনেস পাওয়া যাচ্ছিল, তাদেরকে সেখান থেকে বাতিল করে দেওয়া হচ্ছিল। কিন্তু সৌভাগ্যবশত সাউল এখানে পাস হয়ে যায়। এবার সেদিন সন্ধেবেলায় কিম সাউলকে আবারও ট্রেনিং দিতে শুরু করে। সে সাউলের দিকে বল মেরে তাকে ডজ করা শেখাচ্ছিল। তখন কিমের একজন সঙ্গী তাকে দেখায় যে কিভাবে আসলে বল ডজ করতে হয়, আর সাউল তার স্কিল দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়। এবার দেখতে দেখতে টুর্নামেন্টের দিন চলে আসে। সাউল সহ আরো যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল, তারা সবাই টুর্নামেন্টের জন্য রেডি হয়ে যায়। প্রথমে তাদের সবাইকে ছোট ছোট কয়েকটি গ্রুপে বিভক্ত করে দেয়া হয়, আর এখন তাদেরকে নিজেদের প্রতিপক্ষ গ্রুপের সাথে লড়তে হবে। তবে এই টুর্নামেন্টটি চলবে বেশ কয়েকটি রাউন্ডে। প্রত্যেকটি রাউন্ডে যারা যারা উইনার হবে, তারা তারা পরের রাউন্ডে এগিয়ে যাবে। এমনকি যেখানে তাদের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে রাউন্ডের ভিত্তিতে আস্তে আস্তে অক্সিজেন লেভেলও অনেক কমে আসবে, আর তাদেরকে সেভাবেই ফাইট করতে হবে। তো এবার প্রত্যেকেই তাদের প্রতিপক্ষের সাথে ফাইট শুরু করে দেয়। এখানে দেখা যায় যে কিমের কাছ থেকে বেশ কয়েকদিন ট্রেনিং নেয়ার ফলে সাউলের ফাইটিং স্কিল খুবই ভালো হয়ে গিয়েছে, আর তার স্কিল দেখে তার উপর বেশ কয়েকজন একসাথে অ্যাটাক করতে আসে। কিন্তু সাউল এত ভালোভাবে ট্রেনিং করেছিল যে সে একাই তাদের সবাইকে হারিয়ে দেয়। তবে এক পর্যায়ে অক্সিজেনের লেভেল এতটা কমে যায় যে সাউল খুবই দুর্বল হয়ে পড়ছিল। আর ঠিক এমন সময় একজন ক্যান্ডিডেট তার উপর হামলা করে, আর তাকে মারতে মারতে তার অবস্থা একদম খারাপ করে দিচ্ছিল। কিন্তু সাউল তারপরও হার মানে না। শেষ পর্যন্ত সে উঠে দাঁড়িয়ে এমনভাবে তার উপর অ্যাটাক করে যে সেও তার কাছে হেরে যায়। আর সাউল সহ মোট 8 জন ক্যান্ডিডেট পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়ে যায়, যেটা কিনা কাল অনুষ্ঠিত হবে। এবার সেদিন সন্ধেবেলায় কিম একজন ট্রাক ড্রাইভারকে গুলি করে, আর সেই ট্রাকের মধ্যে থাকা অনেকগুলো রিফিউজিসদেরকে সে বাঁচিয়ে নেয়, যাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল। আসলে এখানে যে সমস্ত রিফিউজিসরা ছিল, তারা সবাই মাইনে কাজ করত, অর্থাৎ তাদের মিউটেন্স হওয়ার সম্ভাবনা ছিল। অন্যদিকে আমরা শনকে দেখতে পাই, যে কিনা ইউএর কাছে সেই সমস্ত নাগরিকদের ডাটা চাইছিল, যাদেরকে মূলত ডিস্ট্রিক্ট 1-এ রিলোকেটেড করা হবে। কিন্তু শনকে এখানে ডাটা দেয়া হয় না, কারণ এও জানতো যে শন কখনোই চাইবে না যে কোনো রিফিউজিস ডিস্ট্রিক্ট 1-এ আসুক। কিন্তু সেই ডাটাতে রিফিউজিসদেরও নাম রয়েছে। এরপর শন জিয়ংকে ফোন করে, আর সে জিয়ং এর কাছে সেই সমস্ত নাগরিকদের ডাটা চায়। কিন্তু জিয়ং এই কাজ করতে তাকে মানা করে দিলে সে তাকে বলে যে জিয়ংকে তো তার অর্ডার মানতেই হবে, কারণ সে এখানকার সিইও। অন্যদিকে কিম সাউলকে ড্রাইভিং এর ট্রেনিং দেওয়ার পর সাউল তাকে সত্যিই প্রুভ করে দেখায় যে সে কতটা ভালো ড্রাইভ করতে পারে।
এবার পরের দিন শুরু হয় তাদের টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড, যেখানে তাদেরকে স্পেশাল একটি প্রোডাক্ট কম্পিটিশনের মাধ্যমে ডেলিভারি করতে হবে। আর রাস্তার মাঝখানে তাদের উপর অনেক হান্টার্সরাই আক্রমণ করতে পারে। তবে হান্টার্সরা যদি সেই প্রোডাক্টগুলো তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়, তাহলে সে সেখানেই হেরে যাবে। এভাবে যে প্রোডাক্ট সুরক্ষিতভাবে ডেলিভারি করতে হবে সেই উইনার হবে। এখন এখানে সমস্ত প্রতিযোগীদেরকে অস্ত্র দেওয়া হয়, যাতে করে তারা তাদের ডেলিভারির প্রোডাক্ট সুরক্ষিত রাখতে পারে। এরপর তাদেরকে জানানো হয় যে প্রথমে যেই দুজন প্লেয়ার ফিনিশিং লাইন ক্রস করতে পারবে তারাই যাবে তৃতীয় রাউন্ডে। এবার কিছুক্ষণের মধ্যেই রেস শুরু হয়ে যায়। সবাই তাদের প্রোডাক্ট নিয়ে ডেলিভারির উদ্দেশ্যে রওনা হয়, আর তাদের পেছনে লাগিয়ে দেওয়া হয় হান্টার্সদেরকে, যারা কিনা অনবরত তাদের উপর হামলা করছিল। এতে করে দেখা যায় দুজন রেসে শুরুতেই হেরে যায়। তবে সাউল এখানে সমস্ত অ্যাটাক ইগনোর করে সে তার ড্রাইভিং এ ফোকাস করছিল। এদিকে বাকি সবাই হান্টার্সদের উপর শুট করছিল, যার ফলে হান্টার্সদের গাড়ি সেখানে বিস্ফোরিত হয়ে যায়। এরপর বাকি প্রতিযোগীরা যখন সামনের দিকে এগিয়ে যায়, তখন দেখা যায় সেখানকার পরিত্যক্ত বিল্ডিংগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়, আর সেই বিস্ফোরণের ফলে রাস্তাগুলো ব্লক হয়ে যায়। তবে তাদেরকে এখন এই রাস্তাও ক্রস করতে হবে। তো এভাবে কম্পিটিশন করতে করতে শেষ পর্যন্ত 4 জন বাকি ছিল। কিন্তু এমন সময় সাউল ভুল করে ট্র্যাকের বাইরে চলে যায়। এমন সময় আরো কয়েকজন হান্টার্স তার পিছু পিছু চলে আসে। তবে সে তার ড্রাইভিং এর একটি স্পেশাল স্কিল ব্যবহার করে একটি বিল্ডিং এর মধ্যে চলে যায়, আর এভাবে সে হান্টার্সদের পিছু ছাড়িয়ে আবারও তার ট্র্যাকে চলে আসে। কিন্তু এবার অন্য একটি গাড়ির সাথে ধাক্কা লেগে তার গাড়িটি উল্টে যায়। সাউল তখন তার গাড়ি থেকে তার প্রোডাক্ট নিয়ে বেরিয়ে আসে, আর সে পায়ে হেঁটেই এমন একজন প্লেয়ারের কাছে আসে যে কিনা বিপদে পড়েছিল। সাউল তখন তার গাড়িটিকে ধাক্কা দিয়ে ঠিক ট্র্যাকে নিয়ে আসে, ফলে সেই প্লেয়ার তাকে তার গাড়িতে লিফট দেয়। এরপর সাউল এবং সেই প্লেয়ার অনেক দূরে চলে আসে। তবে হান্টার্সরা তারপরও তাদের পিছু ছাড়ছিল না, কিন্তু সাউল তাদের সাথে লড়াই করে। তবে একজন হান্টার সেই প্লেয়ারকে টেনে গাড়ি থেকে ফেলে দেয়। এমন সময় আরো একজন প্লেয়ার গাড়ি নিয়ে তাদের পেছনেই ছিল। তারপরও সাউল সেই প্লেয়ারকে ধোঁকা দেয় না। সে সেই প্লেয়ারকে বাঁচিয়ে অনেক দ্রুত গাড়ি চালাতে থাকে, আর ফাইনালি সে সবার আগে ফিনিশিং লাইন ক্রস করে ফেলে। কিন্তু এখানে শুধুমাত্র সেই প্লেয়ারকে উইনার বানানো হয়, কারণ সাউলকে যে প্রোডাক্টটি ডেলিভারি করতে দেওয়া হয়েছিল সেটাতে গুলি লেগে গিয়েছিল। সাউলের এতে খুবই মন খারাপ হয়ে যায়। তো যে উইনার হয়েছে তার নাম্বার ছিল 3। এবার অন্যদিকে শনের কাছে একজন লোক এসে জানায় যে প্লেয়ার নাম্বার 3 এর হাতে ইনজুরি হয়েছে, তাই সে ফাইনালি কম্পিটিশন করতে পারবে না। এজন্য তার পরিবর্তে সাউলকে 3rd রাউন্ডে কোয়ালিফাই করে দেওয়া হয়। এই নিউজটি জানতে পেরে সাউল অনেক খুশি হয়ে যায়, আর সে তার বন্ধুদের সাথে সেখানে সেলিব্রেট করতে থাকে। অন্যদিকে আমরা জিয়ং এবং তার একজন সঙ্গীকে দেখতে পাই, যে কিনা শনকে ডিস্ট্রিক্ট 1 এর কিছু ডাটা দেখাচ্ছিল। তবে শন এখানে সমস্ত মানুষের পার্সোনাল ডাটাও দেখে নেয় এবং বলে যে ডিস্ট্রিক্ট 1 এ সে শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিয়ে যাবে যারা তাদের সামঞ্জস্য তাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে। রিফিউজিসদের মতো মানুষদেরকে নিয়ে সে সেখানকার পরিবেশ নষ্ট করতে চায় না। এটা শুনে জিয়ং এর অনেক রাগ হচ্ছিল। এবার সেদিন সাউল একটি স্পেশাল ফ্যাসিলিটিতে যায়, যেখানে তাদেরকে 3rd রাউন্ডের জন্য ট্রেনিং দেওয়া হবে। আর 3rd রাউন্ডটি মূলত টিভি স্ক্রিনে শহরের সমস্ত মানুষদেরকে দেখানো হবে। অন্যদিকে শনকে তার বাবা ইউর ডেকে পাঠায়। সে শনের কাছে জানতে চায় যে সে কেন মানুষের পার্সোনাল ডাটা দেখেছে। শন তখন তার বাবাকে বলে সেই ডাটাগুলোর মাধ্যমে সেই সমস্ত মানুষদেরকে চিহ্নিত করবে যাদের জেনেটিক পজিশন অনেক উঁচু স্তরের, এমনকি যারা রিফিউজিসদের আশেপাশেও থাকে না। কারণ ডিস্ট্রিক্ট 1 কে সে এমন একটি সেক্টর বানাতে চায় যেখানে ভালো পরিবেশের মানুষেরা থাকবে, যেটা হবে একটি হাই সোসাইটি। কিন্তু ইউ এখানে তার ছেলেকে বলে তুমি যেটা করতে চাচ্ছ সেটা একদম ভুল। তাই প্রতিটি মানুষেরই অধিকার আছে ভালো পরিবেশে বাঁচার। তাই আমি ডিস্ট্রিক্ট 1 কে এমনভাবে তৈরি করছি যাতে করে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে এবং সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আর আমি যেমনটা চাইছি ঠিক তেমনটাই হবে। ইউ এর কথা শুনে শন এখানে তাকে আর কিছু না বলে বেরিয়ে আসে। শন তখন প্রচন্ড রাগান্বিত হয়ে তার এক্সপেরিমেন্ট সেন্টারে যায়, আর সে তার রাগ নিয়ন্ত্রণের জন্য বিনা কারণে সেখানে একটি শিশুকে মেরে ফেলে। অন্যদিকে কিম জানতে পারে যে শন রিফিউজিসদের ফাইনাল ম্যাচটি দেখানোর জন্য শহরের বিভিন্ন জায়গাতে বড় বড় টিভি স্ক্রিন পাঠাচ্ছে। তবে এটা জানতে পেরে কিমের সন্দেহ হয়, কারণ শনের মতো মানুষ রিফিউজিসদের জন্য কোনো কিছু করবে এটা তো ভাবাই যায় না। তাই সে এই ব্যাপারে খোঁজ করতে যায়। এবার পরের দিন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হয়ে যায়। হাজার হাজার রিফিউজিসরা ম্যাচটি দেখতে আসে। তবে ম্যাচের প্রস্তুতির জন্য সাউলকে কোড ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া হয়, যেখানে মূলত নিঃশ্বাস নেওয়ার জন্য কোনো মাস্কের প্রয়োজন ছিল না। এদিকে শনও এই ম্যাচটি দেখতে এসেছে, তবে তার বাবা আসেনি। এমনকি দেশের প্রেসিডেন্টও ম্যাচটি দেখার জন্য এসেছে।
অন্যদিকে মাঝ রাস্তাতে কিমের উপর কয়েকজন অ্যাটাক করলে কিম একজনকে ধরে তার গলার মধ্যে একটি চিপ দেখতে পায়, যেটা মূলত সন্তার কর্মচারীদের ঘাড়ে লাগিয়ে দিয়েছে, যাতে করে তারা তাদের কাজে ভুল করলে তাদেরকে সে মেরে ফেলতে পারে। তো কিম তখন তাকে তার কাছে আটকে ফেলে, আর সে সেই ব্যক্তির হয়ে শনকে রিপ্লে দিতে থাকে, যাতে করে শন বুঝতে না পারে যে তার লোক ধরা পড়েছে। অন্যদিকে ফাইনাল রাউন্ড শুরু হয়ে যায়। ফাইনাল রাউন্ডেও 3টি রাউন্ড হবে, আর প্রত্যেকটি রাউন্ডের জন্য থাকবে 5 মিনিট সময়। এভাবে করে যে জিততে পারবে সেই নাইট হতে পারবে। এবার এখানে দেখা যায় যে সাউলের প্রতিপক্ষ খুবই ভালোভাবে ট্রেনিং নিয়ে এসেছে, তাই সাউল প্রথমে তার হাতে প্রচন্ড মার খায়। কিন্তু এখানে দেখা যায় যে সাউল আসলে কিমের বলে একটি ট্রিক্স ফলো করছিল, যেখানে কিম তাকে প্রথমে প্রতিপক্ষের অ্যাটাকের স্টাইল বুঝতে বলেছিল, আর সে সেটাই করছিল। এবার সবকিছু বুঝে যাওয়ার পর সাউলও ফাইট করতে শুরু করে। এদিকে সমস্ত রিফিউজিসরা ম্যাচ দেখতে ব্যস্ত ছিল, আর এই সুযোগে শনের টিম যেই সমস্ত জায়গাতে রিফিউজিসরা বসবাস করে সেই প্রত্যেকটি জায়গাতে একটি করে বোম সেট করে দেয়। আসলে সে সমস্ত রিফিউজিসদেরকে মেরে ফেলতে চাইছিল। অন্যদিকে কিম শনের যে লোককে আটকে রেখেছিল সে এখানে তার ফোনের মাধ্যমে শনের প্ল্যান সম্পর্কে জেনে যায়, যে শন কিভাবে রিফিউজিসদেরকে মেরে ফেলার প্ল্যান করেছে। কিম তখন তার সিক্রেট টিমকে নিয়ে রিফিউজিসদেরকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যে সাউল প্রত্যেকটি রাউন্ড খুবই সুন্দরভাবে জিতে যায়, তবে তার প্রতিপক্ষ তার মাথায় এমনভাবে আঘাত করেছিল যেটার মাধ্যমে বোঝাই যাচ্ছিল যে তার মাথায় লোহার তৈরি, যার ফলে শন এটা বুঝতে পারে। এবার কিছুক্ষণ পরেই শন একটি বাটন প্রেস করে সমস্ত রিফিউজিসদেরকে মেরে ফেলে। কিম তার লোকদেরকে নিয়ে পৌঁছানোর আগেই সবকিছু শেষ হয়ে যায়। অন্যদিকে সাউলও বুঝতে পারে যে সে আসলে একজন মিউটেন্স। এবার সাউলকে রেজিস্ট্রেশনের জন্য নিয়ে যাওয়া হয়, কারণ তাকে আজকে নাইট বানানো হবে। এরপর ডক্টর তার হাতে একটি কিউআর কোড বসিয়ে দেয়, যেমনটা মূলত বিভিন্ন ক্লাসের মানুষদের হাতে থাকে। এখন সাউলের অফিসিয়াল নাম্বার ছিল 527। অন্যদিকে শন সাউলকে নিয়ে একটি রিসার্চ করতে চাইছিল, কারণ সাউল মিউটেন্স হওয়ার কারণে তার ভেতরে স্পেশাল কোনো না কোনো কিছু আছে। এদিকে সাউলের ট্যাটু করার সময় তার শরীর থেকে কিছুটা রক্ত নেওয়া হয়েছিল, যেটা পরবর্তীতে শনের এক্সপেরিমেন্টের জন্য পাঠিয়ে দেয়া হয়। এবার সেদিং জিয়ং কিমের কাছে এসে বলে যে শনের আন্ডারে যে সমস্ত মানুষেরা কাজ করছে শন তাদের ব্রেন থেকে এমন একটি পার্ট মুছে দিচ্ছে যেটার মাধ্যমে তাদের ভেতর থেকে ইমোশন চলে যাচ্ছে, যার ফলে তারা যে কোনো নিষ্ঠুরতম কাজ করতেও প্রস্তুত। কিম তখন জিয়ংকে শনের মোবাইল দিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব শনকে অ্যারেস্ট করার জন্য। তবে জিয়ং বলে যে এইটুকু প্রমাণের মাধ্যমে সে শনের কিছু করতে পারবে না, তাদেরকে আরো প্রমাণ জোগাড় করতে হবে। অন্যদিকে শনের শরীরে ব্লাড ট্রান্সফার করা হচ্ছিল। আসলে শনের হয়তো এমন একটি রোগ ছিল যেটার জন্য তার মানুষের রক্তের প্রয়োজন। এজন্যই সে মূলত এতদিন বাচ্চাদেরকে কিডন্যাপ করছিল, বিশেষ করে মাইনার্সদের বাচ্চাদেরকে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে মাইনার্সদের বাচ্চাদের শরীরে হয়তো স্পেশাল কোনো পাওয়ার আছে, যার কারণে সে তাদের রক্ত ব্যবহার করত। আর এখন সে সাউলের রক্ত ব্যবহার করতে চাইছে। এবার পরের দিন সাউল একজন নাইট হিসেবে তার প্রথম মিশনে বেরিয়ে পড়ে। তবে রাস্তাতে সে আবার তার রিফিউজিস বন্ধুদের সাথে দেখা করে। আসলে শহরের মধ্যে রিফিউজিসদের এমন কিছু সিক্রেট জায়গাও রয়েছে যেখানে তারা লুকিয়ে থাকে। সাউলের বন্ধুরাও ঠিক তেমন একটি জায়গাতেই আশ্রয় নিয়েছিল। সাউল তখন তার বন্ধুদেরকে সঙ্গে নিয়েই তার প্রথম ডেলিভারি করে। আর সে একজন নতুন নাইট হওয়ার কারণে অনেক জায়গাতেই ভুল করছিল, কিন্তু টুর্নামেন্টে ভালো পারফরমেন্সের কারণে সবাই তাকে চিনত, তাই সবাই তাকে তার কাজে সাহায্য করত। এবার সেদিন সন্ধ্যাবেলায় সাউল কিমের সাথে দেখা করতে যায়। কিম তখন সাউলকে জানায় যে টুর্নামেন্টের দিন যতজন রিফিউজিস মারা গিয়েছে তাদের সবাইকে মেরে ফেলেছে শন, কারণ সে চায় না রিফিউজিসরা ভালো জীবন পাক। সে রিফিউজিসদেরকে কোনো মানুষই মনে করে না, তাই সে যেভাবেই হোক শনের উপর প্রতিশোধ নিতে চায়। আর সাউল এইসব জানতে পেরে শনের উপর প্রচন্ড রেগে যায়। সেও তখন কিমকে তার কাজে সাহায্য করতে চায়। এবার দেখা যায় কিম শনের যেই সদস্যকে আটকে রেখেছিল তাকে শনের লোকেরা সেখান থেকে ছেড়ে দেয়। সেই লোকটি তখন একটি জায়গাতে এসে শনের সেক্রেটারিকে ফোন করে, আর সেক্রেটারি সেখানে আসলে সে তাকে বাঁচানোর জন্য বারবার ধন্যবাদ জানায়। কিন্তু সেক্রেটারি বলে যে শন তাকে উদ্ধার করার জন্য কোনো লোককেই পাঠায়নি। আর শন বুঝতে পেরেছে যে সবকিছুই হচ্ছে কিম এবং তার সঙ্গীদের পরিকল্পনা। তাই সেক্রেটারি তখন শনের কথা মতো লোকটিকে সেখানে মেরে ফেলে। কিন্তু ঠিক তখনই জিয়ং এবং কিম সেখানে চলে আসে, কারণ তারা সেই লোকটিকে ট্র্যাক করছিল। এদিকে কিছুদিন আগে শন পুরো শহরে অ্যানাউন্সমেন্ট করেছিল যে সে রিফিউজিসদের প্রত্যেকটি শহরের জায়গায় জায়গায় বাতাস পিউরিফাই করার মেশিন লাগাবে, যাতে করে আস্তে আস্তে রিফিউজিসদের থাকার পরিবেশও ঠিক হয়। কিন্তু তখনই কিমের তার উপর সন্দেহ হয়েছিল
যে শনের দ্বারা তো রিফিউজিসদের জন্য কোনো উপকার করা সম্ভব নয়। আর আজকে সে তার সিক্রেট টিমের মাধ্যমে খবর পেয়েছে যে শন রিফিউজিসদের জন্য যে এয়ার পিউরিফাই মেশিন লাগিয়েছে, সেই মেশিনের বাতাসে বিষাক্ত গ্যাস ভরে দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে রিফিউজিসরা মারা যাবে। কিম তখন বিষয়টি জিয়ংকে জানালে জিয়ং সোজা চলে যায় ইউ এর কাছে এবং সে ইউকে সবকিছু বলে যে তার ছেলে শন শহরের মধ্যে কি শুরু করেছে। শহরে কিডন্যাপিং, রিফিউজিসদেরকে বোম দিয়ে মারা, এমনকি এয়ার পিউরিফাই মেশিনের মধ্যে বিষাক্ত বীজ দেয়া। একথা শুনে ইউ শনের উপর প্রচন্ড রেগে যায়। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই। কিম শনের উপর নজর রাখতে গিয়ে যখনই সুযোগ পায় তখনই সে সঙ্গে সঙ্গে তার উপর গুলি করে দেয়, কিন্তু সৌভাগ্যবশত সে সেই জায়গা থেকে বেঁচে ফেরে। তবে এরপরে সে জানতে পারে যে তার সমস্ত প্ল্যান নষ্ট করছে কিম এবং তার টিম। অন্যদিকে জিয়ং যখন জানতে পারে যে কিম আজকে শনের উপর হামলা করেছিল, তখন সে কিমকে শান্ত হতে বলে এবং সে তাকে জানায় যে সে চেয়ারম্যান ইউকে সবকিছু জানিয়ে দিয়েছে। আর চেয়ারম্যান ইউ আগামীকাল প্রেসিডেন্টের সাথে বসে ব্যবস্থা নিতে চেয়েছে, তাই ততক্ষণ পর্যন্ত কিম যেন নিজেকে শান্ত রাখে। এবার পরের দিন মিটিং এ দেখা যায় যে ইউ প্রেসিডেন্টকে বলে রিলোকেশনের ডেট পিছিয়ে দিতে, কারণ তারা রিফিউজিসদেরকে যে জায়গাতে রিলোকেটেড করতে চেয়েছিল সেই জায়গাতেই মূলত শন বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়েছে। তবে ইউ এখানে প্রেসিডেন্টকে এই বিষয়টি জানায় না, বরং সে ডেট পিছিয়ে দিয়ে সেখানকার বিষাক্ত গ্যাস দূর করতে চায় এবং সে প্রত্যেকটি মানুষকেই বাঁচাতে চায়। ইউ তখন অক্সিজেন সাপ্লাইয়ের সমস্ত কাজ প্রেসিডেন্টের হাতে তুলে দেয়, যেটা এতদিন তাদের হাতে ছিল। আর এখানে ইউ মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে তার ছেলেকে নিজের হাতে শাস্তি দেবে, কারণ যার মনে মানুষের প্রতি কোনো মায়া দয়া নেই তাকে তো শাস্তি পেতেই হবে। কিন্তু শন যখন তার বাবার এই প্ল্যানের কথা জানতে পারে তখন সে তার একজন সঙ্গীকে নিয়ে এসে তার বাবাকে মেরে ফেলে। আর এবার চেয়ারম্যানের জায়গা সে নিয়ে নেয়। এমনকি সে প্রেসিডেন্টের নামে মিথ্যে কিছু কেস বের করে প্রেসিডেন্টকে সরিয়ে তার জায়গায় অন্য একজনকে বসিয়ে দেয়। এরপর চেয়ারম্যান শন তখন সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে যে তাদের অক্সিজেনের অনেক বেশি সংকট দেখা দিয়েছে, তাই আগামী 3 মাস পর্যন্ত অক্সিজেন সাপ্লাই বন্ধ থাকবে। এমনকি সে এখানে সমস্ত নার্সদেরকেও সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেয়। আর এখন কিম বুঝতে পারে যে শনের ইয়ারকোরের মধ্যে হামলা করে তাকে মেরে ফেলা ছাড়া আর কোনো রাস্তা নেই। তবে সেখানে হামলা করার জন্য তাকে ইয়ারকোর সম্পর্কে জানতে হবে, যেটার ব্যাপারে জিয়ং এর দাদা অনেক কিছু জানে। জিয়ং এর দাদা তখন তাকে ইয়ারকোর সম্পর্কে সবকিছু খুলে বলে। অন্যদিকে দেখা যায় যে রিফিউজিসদেরকে রিলোকেশনের কথা বলে তাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে একটি ভ্যাকসিন দেয়া হয়। আর ভ্যাকসিন দেওয়ার কিছুক্ষণ পরে সবাই মারা যেতে থাকে। এদিকে সাওল এবং তার বন্ধুরা খবর পেয়ে সেখানে চলে এসেছিল, আর তারা রিফিউজিসদেরকে সেখানে বাঁচানোর চেষ্টা করছিল, যার কারণে সেখানে শনের লোকেরা গোলাগুলি শুরু করে দেয় এবং সেখানে সাওলের একজন বন্ধু মারা যায়। আর সাউলকেও মেরে অজ্ঞান করে তুলে নিয়ে যাওয়া হয় তার শরীর থেকে রক্ত নিয়ে তাকে মেরে ফেলার জন্য। অন্যদিকে কিম যখন জানতে পারে যে সাউলকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তখন জিয়ং কিম এবং তার লোকদেরকে শনের কোম্পানিতে ঢোকার ব্যবস্থা করে দেয়। আর সেখানে ঢুকেই কিম এবং তার লোকেরা হামলা শুরু করে দেয়। তবে তারা প্রথমে আগের প্রেসিডেন্টকে কারাগার থেকে মুক্ত করে দেয় এবং নতুন প্রেসিডেন্টকে সরিয়ে তাকে তার জায়গা ফিরিয়ে দেয়। এদিকে শন যখন দেখে যে তার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে সাউলকে মেরে ফেলার প্ল্যান করে। কিন্তু যখনই শন সাউলকে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই সেখানে কিম এসে শনকে শুট করে দেয়। সে শনকে মেরে সাউলকে কোনো মতে উদ্ধার করে। এরপর কিম চলে যায় শনের এক্সপেরিমেন্ট রুমে। শন সেখানে যতগুলো বাচ্চাকে বন্দি করে রেখেছিল সে তাদের সবাইকে মুক্ত করে দেয়। এরপর কিম এবং তার পুরো টিম সবাইকে নিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে আসে, আর তারা বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে পুরো বিল্ডিংটিকে শেষ করে দেয়। এবার কয়েকদিন পর দেখা যায় প্রেসিডেন্ট তার ক্ষমতা ফিরে পেয়ে দেশের সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। আর সে ডিস্ট্রিক্ট ওয়ানের সমস্ত কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলে। ডিস্ট্রিক্ট ওয়ানকে সে এতটাই বড় করে বানায় যেখানে চাইলে সমস্ত মানুষেরা একসাথে বসবাস করতে পারবে। এমনকি সে পুরো শহর থেকে ক্লাসের নিয়মও উঠিয়ে দেয়, অর্থাৎ এখন আর মানুষের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই একসঙ্গে ডিস্ট্রিক্ট ওয়ানে বসবাস করবে এবং প্রত্যেকটি মানুষই সমান অধিকার পাবে। এরপর গভর্নমেন্টের পক্ষ থেকে সমস্ত রিফিউজিসদেরকে ডিস্ট্রিক্ট ওয়ানে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে শহরের মধ্যে আস্তে আস্তে শান্তি ফিরে আসে। সবাই যেহেতু এখন সমানভাবে খাবার পানি এবং সমস্ত সুবিধা পাচ্ছে, তাই এখন শহরে আর কোনো হান্টার্সরা ছিল না। এবার আমরা কিম এবং সাউলকে দেখতে পাই, যারা কিনা তাদের ডেলিভারির কাজে ফিরে এসেছে। আর সাউল এখানে মন ভরে নিঃশ্বাস নিচ্ছে, কারণ বর্তমান প্রেসিডেন্ট প্রত্যেকটি জায়গাতে এয়ার পিউরিফায়ার সেট করেছে, মাধ্যমে দূষিত বাতাস বিশুদ্ধ হচ্ছে, অর্থাৎ সবকিছু আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। আর এমনই একটি সুন্দর এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।